সেকেন্ড পর্ব শুরু করছি। আগে বলেছিলাম যে আজকে ওদের জয়সওয়াল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তার যে প্রেস ব্রিফিং ছিল সেখানে উনি এক জায়গায়, আচ্ছা উনি আসলে কি করছেন, প্রশ্ন সেখানে এত অজস্র প্রশ্ন উঠছে। একটা তো বললাম যে কল্লোল ভট্টাচার্য যার ডাইরেক্ট প্রথম আলো সম্পাদক নিয়ে প্রশ্ন করছে, সম্পাদকীয়র এই লেখাটা সম্পর্কে আপনার মন্তব্য কি, এই বলে জয়সওয়ালকে প্রশ্ন করছে। তাহলে জয়সওয়ালকে এই প্রসঙ্গে মেলা কিছু বলে ফেলেছে। আমি সরি, জয়সওয়াল আপনাদেরকে হতাশ করেছে। আচ্ছা, জয়সওয়াল মূলত বলেছে কি, একটা জায়গায় সে বলতেছে যে এই যে বিরামহীন হস্টিলিটি, বাংলাদেশ হোস্টাইল আচরণ করতেছে বাংলাদেশের মাইনরিটির বিরুদ্ধে, কথা খেয়াল রাখেন, বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে এই এক্সট্রিমিস্টরা তাদের বিরুদ্ধে লেগে পড়ছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করে। এটা হচ্ছে জয়সওয়ালের বক্তব্য। এরকম ঘটনা নাকি 2900-র উপরে এরকম সংখ্যালঘু নির্যাতনের কাহিনী আছে। তার মানে এই কথাটার মানে হলো যে এই যে 1.5 বছর আগে যখন মোদী শুরু করছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, নানা দেশের উত্তরে একটা স্ট্যাটিস্টিক দেখানো হয়েছিল, সেগুলো সহ তুলে আনছে ইনফরমেশনগুলো। মনে করে দিয়ে আপনাদেরকে, সেটারই এরপর ধাপ ছিল আসলে, প্রথমে ছিল শাহবাগে মিছিল, তারপরে এখান থেকে আসছিল ইসকনের কাণ্ড কারখানা। ইসকনের কাহিনী নিয়ে এই যে তাদের চিন্ময় নেতাটা রংপুর, পুরা বাংলাদেশ, এভাবে ঢাকা, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে অন্তত সমাবেশ করছে, চিটাগাং, রংপুরে। এইটার আরেকটা জোয়ার তুলেছিল। একটা পর্যায়ে গিয়ে ইউনূস সাহেব তাকে কিছু বলবো না পাশ কাটতে কাটতে আর পারে, তাকে অ্যারেস্ট করতে হয়েছিল। অ্যারেস্ট করার পরও আবার কিছু করে না, ভালো রাখছে। এইবার তাকে নিয়ে যখন কোর্টে উঠছে, সেই দিন সে কোর্টের পিপিকে মেরা লাগছে। বুঝেন কোন জায়গায় গেছে। চারিদিকে আরো হইচই রব উঠেছে। পুরান ঢাকার তাঁতিবাজারে একটা বিজনেসের, মানে চারিদিকে দোকান, এরকম গলি থাকে না ছোট ছোট জায়গার ভিতরে, সে গলির মুখে তারা অ্যাসিড নিয়ে বসে আছে পুলিশের বিরুদ্ধে, এরকম কাণ্ড করছে। তবু ইনসার কিছু বলা নেই। উদার কতটা পাশ কাটা থাকা যায় ইন্ডিয়া থেকে, হিন্দুত্ববাদ থেকে কতটা পাশ কাটা থাকা যায়, না এদের সাথে আমি কিছু করবো না। এই চিন্ময় অ্যারেস্ট হয়ে গেছে, পার্মানেন্টলি মামলা দেওয়া হয় না। তারপরে শেষে আমার বহু লেখার কারণে একটা পর্যায়ে গিয়ে মামলা দিচ্ছে। এই হলো সেই ইনসাফ। আর ততোধিক তাকে সাপোর্ট, ইনডাইরেক্ট সাপোর্ট প্রথম আলোয় দিয়ে গেছে যতটা পারে সে। এইটাকে এখন আবার সবগুলো কালেক্ট করে বলতেছে আমি কিন্তু 2900-2900 কেস আছে এরকম হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে। ইউনূস সাহেব একটা জঙ্গি, ইউনূস সাহেব একটা রেডিক্যাল ইসলামিস্ট, এই অভিযোগ করেছে ইন্ডিয়ানরা। তারপরে এখন কি লিখতেছে দেখেন, গতকালকের এই সাংবাদিক সম্মেলন বলছে আমাদের এই অভিযোগগুলাকে আমরা মিডিয়া এক্সাজারেট করে লেখছে, হ্যাঁ ফুলাই ফাপার লেখছে, এই কথা বললে হবে না, কিছু তো সত্যি আছে তাই না। কথা বুঝছেন, মানে একদিকে সে নিজেই স্বীকার করে নিচ্ছে আমরা একটু বেশি বেশি বলছি, কিন্তু আসলে তো কিছু তো আছে না। আপনারা এবার সব ফলাই দেন না, তাহলে তো আমরা দাঁড়াবো কোথায়, আমার তো অভিযোগ তাহলে ঠিকবে না, বুঝতে পারতেছেন। সো জয়সওয়াল সাহেব নিজেই স্বীকার করে নিচ্ছে আমরা একটু বারে বারে বলছি, এটা ঠিকই। ওকে, ওই সাংবাদিক সম্মেলনে, প্রেস ব্রিফিং এ জয়সওয়াল সাহেব বাংলাদেশ প্রসঙ্গে একটাই কথা বলছে, ইন্ডিয়া সাপোর্টস ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন in Bangladesh. This development must be seen or should be seen in that context. যখন সাংবাদিকরা বারে বারে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেছে, জয়সওয়ালের উত্তর একটা, এই যে যেটা পড়লাম, আমরা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, মানে আওয়ামী লীগকে নিছেন আপনার ইলেকশনে, এইটা দেখতে চাই। এই কথার বাইরে এই পুরা, ওই যে বললাম যেটা
লেখে বলার পরে 26 পৃষ্ঠা হয়েছে। সে পুরা সাংবাদিক সম্মেলনে প্রেস ব্রিফিং এ জয়সওয়াল সাহেব আর কোনো কথা বলেনি। অর্থাৎ অনেকটা এরকম হয় না, আপনি ডাক্তার কাছে গেছেন, যেই রোগের কথাই বলেন না কেন ডাক্তার বলে দুটা প্যারাসিটামল দিয়ে দাও, রোগ যেটাই হোক কয় প্যারাসিটামল দিয়ে দাও। ঠিক একই রকম ভাবে জয়সওয়াল সাহেব সাংবাদিক সম্মেলনটা গতকালকে এইভাবে করছে। যত কিছু ইন্ডিয়া নিয়ে বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ উঠেছে ততবারই বলেছে যে হলো প্যারাসিটামল, ওষুধ হলো প্যারাসিটামল, এর বাইরে সে কিছুই বলতে চায় নাই। ওকে, তাহলে এইভাবে চলেছে তার পুরা অনুষ্ঠানটা, যতগুলো কথা বলছে। ওকে, এই যে কথাটা বললো এইটা আসলে কি? ইন্ডিয়া সাপোর্টস এ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন ইন বাংলাদেশ, এইটাই হলো আসলে অগ্নিহোত্রীর পজিশন। এর মানে হলো যে জয়সওয়াল অগ্নিহোত্রীর মেইন কোর পজিশন যেটা বাংলাদেশ সম্পর্কে, যে তাকে হাসিনা না হোক অন্তত আওয়ামী লীগ ইলেকশনে নিতে হবে। এর আগে এর মিনিমাম কোনো কিছুর সাথে হলে পরে, এর কোনো কিছু হলে পরে, মিনিমাম কোনো কিছু হলে পরে, এর চেয়ে কম কোনো কিছু হলে পরে সে তারেক সাথে ডিল করবে না, সে ইউনুসের সাথে ডিল করবে না, বাংলাদেশের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। দ্যাট ইজ দ্য অগ্নিহোত্রী পজিশন। তাহলে এইটাই পাওয়া যাচ্ছে ইনডাইরেক্টলি এইসব জায়গা থেকে। আমি দেখাই দিলাম যে জয়সওয়াল কালকে সাংবাদিক সম্মেলন করছে, সেখানে এই কথাটা বারে বারে বলছে যে আমরা দাঁড়ায় আছি ভাই, হাসিনাকে ইলেকশন করতে দিতে হবে ওই জায়গায়। সো অগ্নিহোত্রীর এই পজিশনটা সব জায়গায় ঝুলে আছে এই জন্য যে এই বিষয় নিয়ে তারেক কোনো কিছু কনক্লুসিভ জায়গায় যায় নাই, বাকি সব কিছুতে গেছে। দীর্ঘদিন ধরে লন্ডনের মাথুরের সাথে তার কথা হচ্ছে, কিন্তু কখনোই এই পয়েন্টে দিয়ে তারা কনক্লুসিভ জায়গায় যেতে পারে নাই। তারা ওয়েট করে বসে আছে যে ইউনূস সাহেবের সাথে তাদের কথাটা কি হচ্ছে তারপরে। আচ্ছা, এমনকি আমাদের ইউনূসের যে খলিল সাহেবকে পাঠাইছিল, সেখানেও ইন্ডিয়ানরা একই প্রসঙ্গ বলেছে, আপনারা ইলেকশন করছেন ভালো, কে জিতবে না জিতবে কোনো সমস্যা নেই, যে জিতবে তার সাথে আমরা কাজ করব। মানে জিতবে কে, আর বিএনপি জিতবে নাহলে জামাত জিতবে, এই তো আমরা তোদের সাথে কাজ করবো, কথা হয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করে দিতে হবে। কেন? আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে আমাদের টার্গেট তো হচ্ছে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে আমি যেই ক্ষমতা আসবে উপরে ভালো দেবো, আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসবো। আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসলাম ভাই কিছু হবে না, আমাদের তো কোনো স্বার্থ আসবে না, আমাদের হাসিনাকে চাই। এটা হচ্ছে ইন্ডিয়ানদের কোর পজিশন, এটা হচ্ছে অগ্নিহোত্রীর কোর পজিশন। এই জায়গা থেকে মিলাই দেখেন এবার সবকিছু মিলবে। সেই জন্য এই আবদারটা খলিল সাহেবকেও তারা জানাইছিল। কে? অজিত দোভাল। খলিল সাহেব যেটা করছিলেন ওটা ক্যারি করে আনছে, আচ্ছা এটা ঠিক জায়গায় পৌঁছে দেবো আমি, কিন্তু এটা নিয়ে কোনো কমিটমেন্টে যেতে রাজি হয় নাই। এই জন্য সেই থেকে ইন্ডিয়ানরা সব জায়গায় হাসিনাকে ইলেকশন মানে আওয়ামী লীগকে ইলেকশনে নিতে হবে এই দাবিটা সব জায়গায় প্রধান দাবি করে দিয়ে দিচ্ছে। এই কারণেই আলটিমেটলি অজিত দোভাল বা ইন্ডিয়ার সাথে ইউনূস সাহেবের কোনো রফাতে যারা পৌঁছতে পারে নাই, শেষে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইউনূস সাহেব যা তোর লাগে আলাপি করুক না বলে ফালাই দিচ্ছে। ফালাই দেওয়ার পরে ওরা দুজনে মানে তারেক আর ইউনূস দুজনের চেষ্টা করতেছে আমাদের মধ্যে রফাটা আগে করে নি, আপনারা আমি জিতাইতে যাচ্ছি, আমার প্রেসিডেন্ট বানাবেন। এখন এইটার বিপদটা হলো যে এটা করতে গিয়ে তাহলে বাকিরা কেউ আর ইলেকশনে আসবে না, পারবে না বা জিততে পারবে না, বা হোল ইলেকশনটা একটা বানেন না ইলেকশন করবো আমরা ঠিক হাসিনার মতন করে। তাহলে এখন সেই প্রশ্ন উঠবে যে তাহলে হাসিনা দোষ করছিল কি? হাসিনার মতন 3 বারের ইলেকশন আপনি যদি এরকম করেন, দিনের ভোট রাতে করার মতন, অথবা শুরুর 2008 সালের যে 9 সালের সরকার, হাসিনা সরকার বসার সময়কার হাসিনা মঈন এর যে ইলেকশনটা, সেনাপ্রধান মঈন 2008 সালের সেনাপ্রধান, 111 সেনাপ্রধান মঈন হাসিনার যে ইলেকশনটা ছিল, ওই ধরনের ইলেকশনই যদি ইউনূস সাহেব করবেন তারেকের সাথে মিলে, তাহলে বাকিরা কি করবে? এখন আঙুল চুষবে। আর পুরো বাংলাদেশের লোক এই ইলেকশনটা দেখার জন্য কি 1.5 বছর বসেছিল? এই ইলেকশনটা দেখার জন্য কি হাসিনাকে ফালাইছিল? এই প্রশ্নের উত্তর না ইউনূস সাহেবের কাছে আছে, না খলিল সাহেবের কাছে, না তারেকের কাছে আছে। এখন এই বিষয়গুলো আমার ধারণা আজ অথবা কাল, আজকের মধ্যে ফয়সালা করতেই হবে, কারণ সময় বেশি নাই। এই জন্য যে মূল বিষয়টা হয়ে গেছে
আজকে হলো 27শে ডিসেম্বর, 29শে ডিসেম্বরের মধ্যে নমিনেশন সাবমিশনের ডেট শেষ হয়ে যাবে। এখন বড় জোট ফোটের ব্যাপারগুলো আপনি পরে ঠেলতে পারেন, ইলেকশন তখন খাড়া যান, পরে দেখবেন কে কে উজ্জ্ব করবে, কিন্তু কয়দিন আর এই এতদিন এটাকে ঝুলে রাখা যাবে না, যায় না। সেই জন্য সময় ফুরিয়ে আসছে, এই বিষয়গুলো ফয়সালা করতে হবে। আজকে তারেক জিয়া ক্যান্ডিডেট হয়েছে, ভোটার হয়েছে, এই যা যা কিছু করা এগুলো সব প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শেষ প্রস্তুতিটা হয় নাই। শেষ প্রস্তুতিটা না হলে পরে তারিখ কি থেকে যাবে, বাংলাদেশের পাসপোর্ট নেবে, এই বিষয়গুলোর ফয়সালা হচ্ছে না। তাহলে একদিকে অগ্নিহোত্রী, ইন্ডিয়ানদের পজিশন আলটিমেটলি প্রথম আলো ইউনিসের পক্ষে হারিয়ে গেছে, এই অবস্থান। আরেকদিকে হলো তারেক ফিরে যাবে কিনা সে জানে না, কেমনে যাবে, কি হবে না হবে, এই বিষয়গুলো কোনো ফয়সালা হচ্ছে না, হতে হবে তো। তাহলে বাংলাদেশ কি ধরনের রাজনৈতিক সংকটে পড়ে আছে তার গভীরতা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম।